নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থ, দাবি সাবেক গভর্নরের। ঘন ঘন নীতি পরিবর্তনের তীব্র সমালোচনা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজেটে যৌক্তিক কর কাঠামোর আহ্বান। ঈদ সামনে রেখে বাড়ানো হবে বাজার তদারকি। 8 কার্যদিবসে 351 পয়েন্ট কমেছে ডিএসইর প্রধান সূচক। লেনদেন নেমেছে 500 কোটির ঘরে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি এখন সমবায় সমিতির মতো কাজ করছে বলছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির মতবিনিময় সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তন সংকট আরও বাড়াচ্ছে। সংকট সমাধানে তাদের পরামর্শ অস্থায়ী ব্যাংকিং কমিশন গঠনের। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ 1,45,000 কোটি টাকা ছাড়িয়েছে। তবে অবলোপন, পুনঃতফসিল সহ এ খাতে মোট ঝুঁকিপূর্ণ ঋণ 3,78,000 কোটি টাকা। বর্তমানে ঋণ আমানতের অনুপাত বেড়েছে, কমেছে নগদ অর্থের তারল্য, বেড়েছে মূলধন ঘাটতিও। মোট খেলাপি ঋণের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কাঁধে 49%, যা 12 বছর আগেও ছিল 31%। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য। মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক তুলে ধরেন, ইসলামী ব্যাংকগুলোর মালিকানা বদলের পর তাদের সূচকগুলো নিম্নমুখী হয়। ভুল তথ্যের উপর নির্ভর করে ভুল নীতি প্রণীত হবে। আলোচকরা বলেন, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের মতে, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ব্যাংকের পরিস্থিতির উন্নতি হবে না। মানে বাংলাদেশ ব্যাংক এত ভালো করছে, সবকিছু করতে গিয়ে লোকের 12টা বাজতেছে। প্রথমত হলো সুশাসনের অভাব, সোজা কথা। এখন ব্যাংকের মালিক, ব্যবসায়ী, রাজনীতি একাকার হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে এরকম না। তা আমাদের দেশে ব্যাংক ওন করবে, তারাই তো চালাবে সব। পূর্ব প্রস্তুতি ছাড়া ব্যাংক একীভূত করার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের দূরদৃষ্টির অভাব দেখছেন আলোচকরা। তারা বলেন, 2026 সালের জুনের মধ্যে খেলাপি ঋণ 8% নামাতে ব্যাংক খাতে ব্যাপক সংস্কার জরুরি। ব্যাংকের যে ইন্সপেক্টর মাঠে যায়, কাগজ প্রক্রিয়া করে দেয়, হি ক্যান লিভ পার্মানেন্ট ড্যামেজ ইন দ্য সিস্টেম। এইটা আমরা অবলোক করি বা পারি না ফলো করতে। ওইখানে যদি শাস্তির ব্যবস্থা করা হতো, ডিউ ওয়েতে আন্ডার ডিউ প্রসেস, নট সামারি ট্রায়াল, তাহলে বোধ এই প্রবণতাটা, ফেলিংয়ের প্রবণতাটা কিছু হয়তো কমার সম্ভাবনা ছিল। রাজনৈতিক এটার পেছনে এটার একটা শক্ত সমর্থন থাকবে। সেই কমিটি 3 মাস কাজ করে কিছু রোডম্যাপ দিবে এবং সেইটাকে পরবর্তীতে একেবারে টাইম বাউন্ড ভাবে যাতে ফলো আপ করা হয়। ঋণের বিপরীতে জামানত রাখা সম্পদের মান নিশ্চিতে মর্টগেজ ডাটা ব্যাংক করার পরামর্শ দেন গবেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজেটে শুল্ক কাঠামো যৌক্তিক করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে রাজধানীতে এক কর্মশালা শেষে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হওয়ার জন্য উপজেলা নির্বাচনও দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। নিত্যপণ্যের বাজারের অস্থিরতা তো কমছেই না, বরং প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। সরকারের নানা হুঁশিয়ারিতেও থামছে না দাম বাড়ার প্রবণতা। বাজারে 53 টাকার নিচে মিলছে না মোটা চাল, ডিমের ডজন 150 টাকারও বেশি, চড়া সবজির দামও, আর মাংসের বাজার তো নাগালের বাইরে। সব মিলিয়ে বাজার করতে নাভিশ্বাস ক্রেতাদের। এমন পরিস্থিতিতে আসছে নতুন অর্থবছরের বাজেট। ভোক্তাদের চাওয়া বাজেটে ভোগ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, চেষ্টা করলে অবশ্যই কোনো একটা সুফল বের করতে পারবে আমি মনে করি। এটাও এখন নাগালের বাইরে চলে গেছে। মানুষের নাগালে 1 ডজন ডিম রাখতেছে 150 টাকা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় বাজেটে কি থাকছে ভোক্তাদের জন্য। তিনি বলেন, তেল, চিনি সহ অতি প্রয়োজনীয় পণ্যের দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেজন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে।
চলমান উপজেলা নির্বাচনের কারণেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন তিনি। ট্যারিফের কম বেশি করায় দ্রব্যমূল্যের দামও কম বেশি হয়, এটা যেন আমরা স্থিতিশীল রাখতে পারি, এটা রিফ্লেকশনটাই আমরা এনবিআর এর কাছে চেয়েছি। আমরা আশা করি এনবিআর এর কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, সেই ধরনের একটা যৌক্তিক আমরা কর ব্যবস্থা আমরা পাবো। ঈদ উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক খাতে চলমান নানা সংকটের মধ্যেও চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত অধিকাংশ ব্যাংকের নেট মুনাফা বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে মুনাফায় রয়েছে ৩৩টি, এর মধ্যে ৩৪টি গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে। ৯টির মুনাফা কমেছে, লোকসান করেছে এনবিএল ও আইসিবি ইসলামিক ব্যাংক। ব্যাংকগুলোর প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক ৩৬টি, এর মধ্যে সরকারি রূপালী ব্যাংক বাদে সবগুলো গত ৩০ মার্চ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায় লোকসানি ২ ব্যাংক বাদে বাকি ৩৩টির গত জানুয়ারি মার্চ প্রান্তিকে কর পরবর্তী নেট মুনাফা হয়েছে ২,৩৪৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২,২২১ কোটি টাকা। মুনাফা বেড়েছে ২২৫ কোটি টাকা বা ১০.৬৩%। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ ৪ আসামির জামিনের মেয়াদ আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে আদালত থেকে বেরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত হাজিরা দেয়াকে দুর্যোগের সাথে তুলনা করে বলেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে সাজাপ্রাপ্ত আসামি হয়ে দেশের ভাবমূর্তি নিয়ে কথা বলার এখতিয়ার নেই। শ্রম আইন লঙ্ঘনের মামলা এবং শ্রমিকদের অর্থ আত্মসাতের দুদকের মামলায় গত ৬-৭ মাস ধরে নিয়মিতভাবে আদালতে উপস্থিত হচ্ছেন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। বৃহস্পতিবারও সকালে রাজধানীর কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শ্রম আদালতে দেয়া ৬ মাসের সাজার বিরুদ্ধে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে। আদালত থেকে বেরিয়ে হয়রানির অভিযোগ করেন এই নোবেল বিজয়ী। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এই সব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না। তবে কোনো ধরনের হয়রানির অভিযোগ নাকচ করেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। বলেন, আদালতের কাছে তিনি এখন একজন সাজাপ্রাপ্ত আসামি। উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে। উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আগেও বলেছেন, ওনার আইনজীবী বলেছেন, এবং উনি আর্জি করেছেন, আর্জি করে জামিন বর্ধিত করেছেন। ডক্টর ইউনূস সহ ৪ আসামির জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। তবে সাজার রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এদিনও মূল আপিল শুনানি হয়নি। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী ৪-৭ তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। স্থায়ী জামিন আবেদন মঞ্জুর না হলেও এ নিয়ে ৪র্থ দফায় জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনূসের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারেই। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৫৮.৭০ পয়েন্ট। এ নিয়ে টানা ৮ কার্যদিবস নিম্নমুখী ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে ৮৩ কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে প্রায় ১৫৫ পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 8 পয়েন্ট, এরপর শুরু হয় পতন। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৫৮.৭০ পয়েন্ট। এতে টানা ৮ কার্যদিবসে ৩৫১ পয়েন্ট কমে বর্তমানে সূচকের অবস্থান ৫৩১২ পয়েন্টে। এছাড়া কমেছে বাকি 2 সূচকও। ডিএসইতে লেনদেন হয় ৫০৮ কোটি টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৮৩ কোটি টাকা। হাতবদলে অংশে নেওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে প্রায় ৮২ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। এ সময় দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম নিউ লাইন ক্লোথিংস, দ্বিতীয় অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস এবং তৃতীয় অবস্থানে আছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 154.94 পয়েন্ট, লেনদেন হয় 61,46,00,000 টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 5 কোটি টাকার স্বর্ণের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 6টা 50 মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইটের 2 যাত্রীর কাছ থেকে প্রায় 5.25 কেজি ওজনের এই স্বর্ণ জব্দ করা হয়। 2 যাত্রীকে আটকের পর বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের আগাম সংবাদের ভিত্তিতে সতর্কতা নেওয়া হয়। পরে দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরের 7 নম্বর বোর্ডিং ব্রিজে যুক্ত হলে লিউ ঝংলিয়ান এবং চেন জেং নামের 2 ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তাদের তল্লাশি করে কাঁধ ব্যাগ থেকে 3টি চার্জার লাইট জব্দ করা হয়। চার্জার লাইটগুলোর ব্যাটারি থেকে 46টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ শুল্ক গুদামে জমা এবং আটক যাত্রীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান কর্মকর্তা। খুলনায় 54 বছরেও নির্মাণ হয়নি পর্যটন কমপ্লেক্স। আর কমপ্লেক্স না থাকায় পর্যটন কর্পোরেশনের নেই কোনো কার্যক্রম। সরকারিভাবে সুযোগ সুবিধা না থাকায় খুলনা অঞ্চলে পর্যটন বিকাশে অন্তরায় হচ্ছে বলে মনে করছেন পর্যটক ব্যবসায়ী সহ বিশিষ্টজনরা। খুলনা অঞ্চলে রয়েছে সুন্দরবন, বাগেরহাটের 60 গম্বুজ, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি সহ অনেক ঐতিহাসিক নিদর্শন, যা আকৃষ্ট করে ভ্রমণ পিপাসুদের। পর্যটকদের সুবিধা ও শিল্পের বিকাশে 1970 সালে খুলনায় পর্যটন কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এজন্য নগরীর খুলনা যশোর মহাসড়কের মুজগুনিতে 4.67 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপরেও নেই কোনো অগ্রগতি। পর্যটকদের সেবা দেওয়ার জন্য কোনো অফিস, ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছুই নাই। এটা থাকলে অবশ্যই এই অঞ্চলের পর্যটন আরও বিকশিত হবে। এই বিস্তীর্ণ অঞ্চল এই পর্যটন কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে, এটি আমাদের জন্য দুঃখজনক। এটি আমি মনে করি শুধু আমাদের এই অঞ্চলের মানুষের জন্য না, এটি দেশের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধার জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। খুলনা একটি পর্যটন প্রবণ এলাকা, এখানে সুন্দরবন রয়েছে এবং অনেক দেখার বিষয় আছে, সেহেতু পর্যটন কর্পোরেশনের কাজ করার সুযোগ আছে। তো আমরা এই যোগাযোগটি করার চেষ্টা করছি এবং আমরা দ্রুতই পর্যটন কর্পোরেশনকে সাথে যোগাযোগ করে ওই জায়গাটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়, ফাঁকা পড়ে না থাকে, সেদিকে চেষ্টা করব। প্রতি বছর সুন্দরবনে 1.5 লাখের বেশি পর্যটক আসে। বর্তমানে ছোট বড় মিলিয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় 400-র বেশি ট্যুর অপারেটর রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 117 টাকা 80 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 157 টাকা 48 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 133 টাকা 98 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 31 টাকা 56 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর বেড়েছে, বিনিময় হয়েছে 32 টাকা 23 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 385 টাকা 80 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 25 টাকা 11 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।